সেনাবাহিনীর পর এবার ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হলো বিমান এবং নৌবাহিনীকে। জয় পুতুল এবং ববির ব্যাংক হিসাব জব্দ। সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে ডক্টর ইউনূসের বাসভবনের সামনে বিক্ষোভ। কমিটি গঠন সুপারিশ ৭ কার্যদিবসের মধ্যে। সংবিধান সংশোধন না পুনর্লিখন আলোচনার মাধ্যমে ঠিক করার তাগিদ বিশিষ্টজনদের। নির্দিষ্ট সময়ের মধ্যে শ্বেতপত্র জানিয়েছেন ডক্টর দেবপ্রিয়। ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। রাজধানী সহ সারা দেশে সেনাবাহিনীর পাশাপাশি নৌ এবং বিমান বাহিনীকেও বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। আগের প্রজ্ঞাপনে কেবল সেনাবাহিনীকে ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, সেটি সংশোধন করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তা, ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সম পদমর্যাদার বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। এর আগে ১৭ সেপ্টেম্বর কেবল সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। এখন একই স্মারক ও তারিখ ঠিক রেখে সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হলো। প্রজ্ঞাপন জারির দিন থেকে ৬০ দিনের জন্য এই ক্ষমতা দেওয়া হয়েছে। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত ১৯ জুলাই দিবাগত রাতে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করে সে সময়ের আওয়ামী লীগ সরকার। দেশের বিদ্যমান পরিস্থিতিতে এখনও সারা দেশে সেনাবাহিনী মোতায়েন রয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা আলোচনার মধ্যেই সশস্ত্র বাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিল সরকার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং শেখ রিহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকী ববির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU সোমবার ব্যাংক হিসাব জব্দের এই নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে। শেখ পরিবারের এই ৩ সদস্যের পাশাপাশি সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন CRI ও CRI ইয়াং বাংলা প্রজেক্টের নামে থাকা ব্যাংক হিসাবও জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। CRI সংশ্লিষ্টতায় শেখ পরিবারের ৩ সদস্য সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এই নির্দেশনার ফলে এসব হিসাবে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। চিঠিতে এসব ব্যক্তির জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ উল্লেখ করা হয়েছে। গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সাবেক সরকারের বিভিন্ন মন্ত্রীকে গ্রেফতার করা হয়। বিশ্ব নেতাদের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের আলোচনায় বাংলাদেশের নির্বাচনের সময়সীমা নিয়ে আলোচনা হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, বিভিন্ন বিষয়ে সংস্কারের জন্য গঠিত ৬ কমিশন কাজ শুরুর আগে রাজনৈতিক দলগুলোর সাথে আরেক দফা সংলাপ করবে। সোমবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। প্রেস সচিব জানান, গত ৪০ বছরের UN সফরের মধ্যে এবারের সফর সবচেয়ে সফল ও ঐতিহাসিক হয়েছে। এই অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট, ইতালির প্রধানমন্ত্রী, জাতিসংঘ মহাসচিব থেকে শুরু করে বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট ও IMF প্রধানের সঙ্গে ৫০টিরও বেশি বৈঠক করেছেন ডক্টর ইউনূস। বৈঠকে বিশ্ব ব্যাংকের $৩.৫ বিলিয়ন ছাড়াও উন্নয়ন সহযোগীরা নবায়নযোগ্য জ্বালানিতে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। ডক্টর ইউনূসের সঙ্গে আলোচনায় বিশ্ব নেতারা অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছে বলে জানান শফিকুল আলম। আর ৬টা কমিশনের যেটা বললেন, হ্যাঁ কালকে থেকে এটা শুরু করার কথা, কিন্তু যেটা হয়েছে যে একটা ডিসিশন এসছে যে তার আগে এই বাংলাদেশের যে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আমাদের উপদেষ্টা পরিষদ আর এক দফা আলোচনা করতে চাচ্ছেন। আলোচনা করে ওনারা এই এটা চূড়ান্ত করবেন। ওয়ার্ল্ডের যারা টপ লিডার কেউ কিন্তু টাইম ফ্রেম জানতে চান না। তারা বাংলাদেশের জানেন যে যে কাজগুলো হবে ইট উইল টেক টাইম। ডিসাইড করবে বাংলাদেশের জনগণ, ঠিক আছে, যে বাংলাদেশের জনগণ। এবং যে কমিশনগুলো করা হলো এটা খুবই তো একটা বড় রাষ্ট্র মেরামতের একটা কাজ। এই কমিশনের রিপোর্ট নিয়ে পলিটিক্যাল কনসালটেশন, এবং এই কনসালটেশনের পরে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সোসাইটি, বাংলাদেশের সমস্ত স্টেক হোল্ডার যখন ডিসাইড করবেন যে না আমরা এই বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছি, তখন
আপনি ইলেকশনের একটা ইয়া হবে। এটা কবে হবে? এটা কি 16 মাস পরে হবে, নাকি 12 মাস পরে হবে, না 8 মাস পরে? এটা আসলে এখনই নির্ধারিত করা যাচ্ছে না। আর আমার মনে হয় যে সেনাপ্রধান এখানে অপিনিয়ন দিয়েছিলেন। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বয়স 35 করার দাবিতে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন। চাকরি প্রত্যাশীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে এই সময় পুলিশ। এদিকে এ বিষয়ে একটি কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 7 কার্যদিবসের মধ্যে একটি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে কমিটিকে। আরও জানাচ্ছেন সৈয়দ আব্দুল মুহিত। চাকরিতে প্রবেশে ৩৫ বছর করার দাবিতে সোমবার দুপুর 12টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিতে চাইলে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সাথে ধস্তাধস্তি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা চালায় পুলিশ। আহত হয় বেশ কয়েকজন। পরে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে চাকরি প্রত্যাশীরা বিক্ষোভ করে। অবিলম্বে তাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন দিতে স্লোগান দেয় তারা। 35, 40, 50, 59 পর্যন্ত আছে আমাদের এটা অধিকার, আমাদের এটা দাবি, আমাদের এটা মৌলিক অধিকার। এটা থেকে বঞ্চিত করার অধিকার কারণ নাই। এই আন্দোলন নিয়ে বিগত সরকার টালবাহানা করেছে, তামাশা করেছে, প্রতারণা করেছে। স্বাধীন দেশে এই অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়ে পুলিশ কেন আমাদের গায়ে গুলি করবে, পুলিশ কেন আমাদের লাঠিচার্জ করবে, পুলিশ কেন টিয়ার শেল নিক্ষেপ করবে, পুলিশ কেন আমাদের ছাত্র ভাইদের আহত করবে? আমরা এর বিচার চাই। 12 বছর থেকে কিন্তু আমরা 35 দাবি নিয়ে আসছি এবং এই দাবিটা থেকে আমরা পিছনে হাঁটতে চাই না। আজকে এই 35-এর জন্য আমার ভাইরা দেখেন আপনি গুলি খেয়েছে, রাবার বুলেট হয়েছে এবং বিগত সরকার কিন্তু আমাদের যেটা উপহার দিয়েছিল, আজকে তত্ত্বাবধায়ক সরকারও কিন্তু আমাদের প্রশাসন দিয়ে সেটাই উপহার দিয়েছে। এদিকে চাকরিতে প্রবেশে ৩৫ বছর করার বিষয়ে একটি কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 7 কার্যদিবসের মধ্যে একটি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে কমিটিকে। জনপ্রশাসন সচিব সরকারের অবস্থান ব্যাখ্যা করে আন্দোলনকারীদের শান্ত থাকার পরামর্শ দেন। এই কমিটি হাই পাওয়ার কমিটি, আমি মেম্বার সেক্রেটারি, চেয়ারম্যান এবং 7 কর্মদিবস, এটা আজকে ওদেরকে দেখে ডিসপার্স করার হচ্ছে যে তোমাদের কোনো আশ্বাস না, ব্যবস্থা নেওয়া হয়েছে। ইটস টেকেন অলরেডি। একই দাবিতে গেল সরকারের সময়ও কয়েক দফা আন্দোলন করেন চাকরি প্রত্যাশীরা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিদেশে বসে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে। পতিত সরকারের দোসররা এখনো সব জায়গায় বসে আছে, দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। কিন্তু গণ আন্দোলনের পর যে আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে তাতে জাতিকে বিভক্ত করা যাবে না, সকল ষড়যন্ত্র ভেসে যাবে। জাতীয়তাবাদী ওলামা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারে 6টি কমিশন গঠন করেছে। জনগণ আশা করে কমিশন তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে। বিএনপিও এই সংস্কার কার্যক্রমে সুনির্দিষ্টভাবে সুপারিশমালা তুলে ধরবে। সালাউদ্দিন আহমেদ বলেন, ছাত্র জনতার গণবিপ্লবের পর যে আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে সেটিকে ধারণ করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে, সবার অধিকার এক, এখানে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশী। সরকার যে 6টা সংস্কার কমিশন ঘোষণা করেছেন সেটা আমার জানা মতে এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ হয়নি। তবে মাননীয় প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেছেন, তাদের সাথে মিটিং করেছেন যে 1 অক্টোবর থেকে তারা কাজ শুরু করবেন এবং 3 মাসের মধ্যে রিকমেন্ডেশন জমা দিতে পারবেন। তা আমরাও আশা করি তারা তাদের কাজগুলো সফলজনকভাবে সমাপ্ত করতে পারবেন। আমরা আমাদের দলের পক্ষ থেকেও আমরা সকল কমিশনে আমরা আমাদের সুপারিশসমূহ প্রদান করব। ওনারা ডাকলেও যাব, না ডাকলেও যাব। বিদেশে বসে পতিত স্বৈরাচারের ফেসিবাদের যিনি দণ্ডমুণ্ড, তিনি অপারেট করছেন বাংলাদেশের ভিতরে যাতে অস্থিরতা সৃষ্টি করা যায়, কিন্তু বাংলাদেশের মানুষ কোনো রকমের ষড়যন্ত্রকে বাস্তবায়ন হতে দিবে না। অতীতের সরকারগুলো দেশ বা জনগণের প্রয়োজনে সংবিধান পরিবর্তন করেনি, নিজেদের প্রয়োজনে বারবার তা করেছে। সোমবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের সংবিধান সংস্কার বিষয়ক গোলটেবিল আলোচনায় একথা বলেন বক্তারা।
তারা বলেন, আওয়ামী সরকার সংবিধানের কথা বলেই বারবার মানুষের ভোটাধিকার হরণ করে ক্ষমতায় থেকেছে। তাই বিদ্যমান সংবিধান সংশোধন নাকি সংবিধান পুনর্লিখন তা আলোচনার মাধ্যমে ঠিক হওয়া প্রয়োজন। আলোচকরা বলেন, বিদ্যমান সংবিধান গণ অভ্যুত্থান অনুমোদন না করলেও সেটির মাধ্যমেই ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন 2 জন। গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন 20 জন। নিহত কাউসার হোসেন খান ম্যাঙ্গো টেক্সট লিমিটেড নামের একটি কারখানায় কাজ করতেন। স্থানীয়রা জানান, সকাল 10টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল ও ডিওএইচএস পয়েন্টে সড়ক অবরোধ করেন কয়েকশো পোশাক শ্রমিক। বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে কয়েকদিন ধরে বিচ্ছিন্নভাবে তারা বিক্ষোভ করে আসছে। বিক্ষোভের সময় তারা যৌথ বাহিনীর কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে যৌথ বাহিনী। শ্রমিকদের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক সহ আশপাশের বিভিন্ন সড়কে দেখা দেয় তীব্র যানজট। এ ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে আশুলিয়ায়। কাউসার হোসেন খান নামে এক শ্রমিক মারা গেছেন। গত সরকারের আমলে যেটুকু উন্নয়ন হয়েছে তার ন্যায্য হিস্সা শ্রমিকরা পাননি। শ্রমিকদের মজুরি যথোপযুক্ত ছিল না বলেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রাজধানীতে পরিকল্পনা কমিশনে শ্রমিক নেতাদের সাথে বৈঠক করে শ্বেতপত্র কমিটি। বৈঠকে শ্রমিক নেতারা বলেছেন, গত 15 বছরেও কাজের পরিবেশ উন্নত হয়নি, এমনকি তারা অধিকার আদায়ে আন্দোলনও করতে পারেননি। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন, শ্রমিক কল্যাণে যেসব উদ্যোগ নেয়ার দরকার ছিল সেসব নেওয়া হয়নি। এছাড়া শ্রমিকদের পাওনা ছুটিও দেওয়া হতো না। নির্দিষ্ট সময়ের মধ্যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি প্রতিবেদন দেবে বলে আবারও জানিয়েছেন ডক্টর দেবপ্রিয়। আলোচনার মূল সারবস্তু যেটা ওনারা আমাদের বলেছেন সেটা হলো যে বাংলাদেশে গত দশক বা আরও সাম্প্রতিক অতীতে দেশের যেটুকু উন্নতি হয়েছে সেই উন্নতিতে বাংলাদেশের শ্রমজীবী জনগণ তাদের ন্যায্য হিস্সা পায় নাই। তারা তাদের ন্যায্য হিস্সা পায় নাই। সেই ন্যায্য হিস্সা না পাওয়ার কারণগুলো চিহ্নিত করতে গিয়ে ওনারা বলেছেন যে বাংলাদেশের শ্রমিকদের যেই আপনার মজুরি, সেই মজুরি যথোপযুক্ত না। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমানের গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করা হয়েছে। আপিল দায়েরের জন্য মামলার নকল ও গ্রেফতারি পরোয়ানার রিকলের আবেদন করা হয়েছে। এ মামলায় আদালতে আত্মসমর্পণ পূর্বক আপিল দায়েরের শর্তে সাজা 1 বছরের জন্য স্থগিত রয়েছে। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন শফিক রেহমান। তার পক্ষের আইনজীবী জয়নুল আবেদিন মেজবা জানান, গত 22 সেপ্টেম্বর সাংবাদিক শফিক রেহমানের সাজা 1 বছরের জন্য স্থগিত করা হয়। আত্মসমর্পণ পূর্বক আপিল দায়েরের শর্তে এই সাজা 1 বছরের জন্য স্থগিত করা হয়। শফিক রেহমান এদিন আদালতে আত্মসমর্পণ করে মামলার নকল ও তার বিরুদ্ধে দেয়া গ্রেফতারি পরোয়ানা ফেরতের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। বিচার বিভাগকে খুন করেনি, তিনি তার ছেলেকেও খুন করেছেন, তার পিতাকেও খুন করেছেন, পার্টিকেও খুন করেছেন। পার্টির সমাজ যারা কাজ করেন, নিবেদিত প্রাণ অনেক কর্মী আছেন যারা দেশকে ভালোবাসেন, আওয়ামী লীগের মধ্যে আছে। আমি তাদের সবাইকে অনুরোধ করছি, আপনি ভেবে দেখুন গত 15 বছরে উনি কি করেছেন, কেন আমার শাস্তি হয়েছিল, কেন আমাকে জেলে থাকতে হবে, উত্তর হাসিনাকে দিতে হবে। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার তদন্তের দায়িত্ব থেকে র্যাবকে সরিয়ে দিল হাইকোর্ট। তদন্তে বিভিন্ন সংস্থার অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে টাস্ক ফোর্স গঠন করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রিপোর্ট দিতে বলা হয়েছে 6 মাসের মধ্যে। হাইকোর্টের এই আদেশে খুনিদের শনাক্তে আসার আলো দেখছেন মামলার বাদী ও রুনির ভাই নওশের রোমান। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনির হত্যার পর কেটে গেছে 1 যুগেরও বেশি সময়, কিন্তু এই হত্যা রহস্যের কোনো কুলকিনারা করতে পারেনি কোনো সংস্থাই। পুলিশ ডিবির হাত ঘুরে মামলার তদন্তভার র্যাবের কাছে গেলেও নেই কোনো অগ্রগতি। 8 বার পরিবর্তন হয়েছে তদন্ত, র্যাব কর্মকর্তা 113 বার পিছিয়েছে তদন্ত প্রতিবেদন দাখিলের সময়। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আশার আলো দেখতে শুরু করেছেন মামলার বাদী রুনির ভাই নওশের রোমান। নিয়োগ দেন আইনজীবীও। সোমবার র্যাবকে সরাতে হাইকোর্টে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
শুনানি শেষে র্যাবকে সরিয়ে বিভিন্ন সংস্থার অভিজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেয় আদালত। হত্যা রহস্য উদ্ঘাটন করে 6 মাসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। এতদিন বিচার না হওয়া বেদনাদায়ক বলছে উচ্চ আদালত। এখন আর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব তদন্ত করতে পারবে না। তদন্ত করবে আদেশটি পাওয়ার পরে মিনিস্ট্রি অফ হোমের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের একটি টাস্কফোর্স কমিটি, এবং তারা অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত হবেন। আশা করা যায় এই প্রক্রিয়া তদন্ত অগ্রসর হলে যে ক্লুগুলো আমরা পেয়েছি, আরও যে সমস্ত কনফিডেন্সিয়াল ডকুমেন্ট আমাদের দেখার সুযোগ হয়েছে, আশা করা যায় এরই মাধ্যমে দীর্ঘদিন পরে এই রহস্যের উন্মোচন হবে। কোর্ট বলেছেন এটা শুধু পরিবারের জন্যই দুঃখজনক নয়, 12 বছর ধরে একটি মামলার তদন্ত শেষ করা যায় না, এটি জাতির জন্যই দুঃখজনক, বিচার ব্যবস্থার জন্যও এটি শকিং। আসলে র্যাব শুরু থেকেই তদন্তের কিছুই করেননি। তারা প্রথম দিকে আসলে আমাদের প্রেশারাইজ করেছে এবং পরবর্তীতে তারা আসলে মামলা নিয়ে কোনো কাজই করেনি। তো তাদেরকে বাদ দেওয়াটা আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি হয়েছি। এতে আসলে আমরা আশার আলো দেখছি, কিন্তু সম্পূর্ণ আশাবাদী হওয়ার আসলে যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত আশাবাদী হতে পারছি না, কিন্তু আমরা মনে করি যে আসলে এবার কিছু একটা হবে। হত্যাকাণ্ডের বছরখানেক পর তদন্তের দায়িত্ব পায় র্যাব। আইনজীবী মঞ্জিল মুর্শিদের রিটের পরিপ্রেক্ষিতে আদেশ দিয়েছিলেন সে সময়ের বিচারক শামসুদ্দিন চৌধুরী মানিক। বাংলাদেশে অন্য কোনো তদন্তের সময় এতবার সময় নেওয়া হয়েছে শুধুমাত্র একটা রিপোর্ট সাবমিট করার জন্য। খুবই সহজ একটা ব্যাপার যে র্যাবের তো ক্ষমতা নেই, সেটা র্যাব কিভাবে তদন্ত করবে? তার তো থাকতে হবে সেই এক্সপিরিয়েন্স, তার তো থাকতে হবে সেই এক্সপার্টিস। এই কথাটিও তাদেরকে দিয়ে বলানো যায়নি কখনো, তারা বলতে সাহস পায়নি। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজারবাজারের নিজ বাসা থেকে সাগর রনির লাশ উদ্ধার করা হয়। সর্বশেষ তদন্তে বাসা থেকে অজ্ঞাত 2 ব্যক্তির ডিএনএ আলামত মিললেও শনাক্ত করা যায়নি খুনিদের। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। যৌথ পরিবার ভেঙে একক পরিবার বাড়তে থাকায় অমানবিকতার শিকার দেশে প্রবীণদের একটি বড় অংশ। সহায় সম্পত্তির হিস্সার মতো অনেক জায়গায় বাবা মাকেও ভাগ করে নেওয়া হচ্ছে। শহরে কিছুটা চিকিৎসা মিললেও গ্রামাঞ্চলের প্রবীণরা সেবা বঞ্চিত। গবেষকদের ধারণা 2025-26 সালের দিকে বার্ধক্য জনসংখ্যার অন্যতম দেশ হবে বাংলাদেশ। আন্তর্জাতিক প্রবীণ দিবস নিয়ে সিকান্দার রেমানের বিশেষ রিপোর্ট। দেশের মোট জনসংখ্যার 9.28% প্রবীণ। গবেষকরা বলছেন 1.5 কোটি প্রবীণের বাস বাংলাদেশে। 1990 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে 1 অক্টোবরকে আন্তর্জাতিক প্রবীণ দিবস হিসেবে ঘোষণা করা হয়। সেই হিসেবে 2024 সালে এসে 34তম প্রবীণ দিবস পালন হচ্ছে সারা বিশ্বে। বাংলাদেশের প্রবীণদের বাস্তবতা আসলে কি? কেউ দেয় না, কষ্ট হয়েছে তো একটু কাজ করি মানুষের বাড়িতে, এই বুড়ো মানুষ করে খাচ্ছি কি করব। গ্রামে থাকা প্রবীণরা বেশি অসহায়। আর্থিকভাবে অসচ্ছল পরিবারের প্রবীণদের অবস্থা বড় করুণ। যৌথ পরিবার ব্যবস্থাগুলো ভেঙে আজকে একক পরিবারে রূপান্তর হচ্ছে, আর এর নীরব শিকার হচ্ছে কিন্তু প্রবীণ জনগোষ্ঠী। আপনি দেখবেন যে আমাদের দেশে আজকে প্রায় প্রবীণ 1.5 কোটি প্রবীণ, এবং যা আমাদের মোট জনসংখ্যার 9.28%। গ্রাম অঞ্চলে বাবা মাকে কমোডিটির মতো ভাগ করে নিচ্ছে, সহায় সম্পত্তির মতো ভাগ করে নিচ্ছে। এক ছেলের দিকে 2 মাস, এক ছেলের দিকে 3 মাস, এভাবে তারা বাবা মাকে ভাগ করে নিচ্ছে। কাজেই আজকে গ্রাম থেকে শহর অঞ্চলে হয়তো কিছু মানুষ প্রবীণ সেবা পাচ্ছে, বিভিন্ন হাসপাতালে যে সেবা নিতে পারছে, কিন্তু আজকে গ্রামে দেখেন 75% মানুষ গ্রামে বসবাস করে প্রবীণ। তারা গ্রামে তাদের কি স্বাস্থ্যসেবা আছে? বয়স্ক ভাতা নিয়ে অনেক ক্ষেত্রেই অনিশ্চয়তা, দুর্ভোগ, কষ্ট, ভোগান্তি প্রবীণদের নিত্যসঙ্গী। কষ্ট হচ্ছে খুবই, ওইটা যে ওষুধ বিশুদ্ধ খাতাম, তেল সাবান কিনতাম, পায়সানের ছিললে কিনতাম, কাপড় চোপড় করতাম, তো ওইটা তো পাচ্ছি না। কষ্ট করেই চলছি, আশা করে আছি আবার পালে পারে তখন অসুখ অসুখ দেখাতাম। আমার এখানে মরণকালে আমি কি চাই, 2টা ভাত বরাতে যদি নেহে আমরা তো খাবো, না নেহে না খাবো। সরকারের কাছে দাবি, বয়স হচ্ছে 96 বছর বয়স, আমি চলাফেরা করতে পারি, সেই সুযোগটা আমার দিতেই হবে। অসুখ বিসুখ হলে দেওয়া আছে, ছেলে টুকটাক কাজ করে, আমি শাকসবজি বিক্রি করি,
তাইতে সংসার চলে খুব কষ্টে। কোনো জমি জমা নেই আমাদের, কোনো জমি জমা নেই, পরের জমি জমা হারি করে খাই। সরকারের কাছে আমি যাতে বাঁচিয়ে থাকতে পারি সেই দাবি, আর কিছু না। প্রবীণদের পরিচর্যায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব এবং বেসরকারি সংস্থাগুলোর এ নিয়ে অনীহা দেখছেন এই গবেষক। প্রবীণদের ক্ষেত্রে কিন্তু লং টার্ম কেয়ার এবং প্যালিয়েটিভ কেয়ারটা খুব দরকার। আমাদের দেশে কি লং টার্ম কেয়ার এবং প্যালিয়েটিভ কেয়ার সেইভাবে গড়ে উঠেছে? নো। আপনি দেখেন যে পেডিয়াট্রিক সার্জন বা শিশু বিশেষজ্ঞ, আমাদের দেশে যত আপনি শিশু বিশেষজ্ঞ পাবেন বা পেডিয়াট্রিক সার্জন পাবেন, কিন্তু জেরিয়াট্রিক বিশেষজ্ঞ কি আমাদের দেশে হয়েছে? আর দেখবেন যে এনজিওগুলো তারা প্রবীণদের নিয়ে কাজ করতে চায় না। কেন? এখান থেকে কোনো রিটার্ন আসার সম্ভাবনা নেই। সমাজের অন্য সব অংশের চেয়ে প্রবীণ জনগোষ্ঠীর কল্যাণ, জীবন মানের উন্নয়ন এবং চিকিৎসা সেবার নিশ্চয়তায় বাড়তি গুরুত্বের তাগিদ গবেষকদের। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল রাজবাড়ী পৌরসভার বেশিরভাগ সড়ক। সামান্য বৃষ্টিতে খানাখন্দে পরিণত হয় এসব সড়ক। এতে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। বছরের পর বছর এমন দুর্ভোগে ক্ষুব্ধ চালক এবং যাত্রীরা। রাজবাড়ী থেকে এম দেলোয়ার হোসেনের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। দেখে বোঝার উপায় নেই এটি প্রথম শ্রেণীর পৌরসভার রাস্তাঘাট। সংস্কার না হওয়ায় রাজবাড়ী শহরের 2 নম্বর রেলগেট থেকে নূরপুর সাবেক পৌর কাউন্সিলর শাহজাহানের বাড়ি পর্যন্ত সড়কটি পুরোটাই ভেঙে গেছে। শুধু এই সড়কটিই নয়, হাসপাতাল সড়ক, বিনোদপুর, সোনাকান্দর চৌরাস্তা, ড্রাইস ফ্যাক্টরি ও ভবানীপুর সহ বেশিরভাগ সড়কের দশাই বেহাল। পৌরসভার 9টি ওয়ার্ডের 108 কিলোমিটার রাস্তার 68 কিলোমিটারই বেহাল। অন্যগুলোর অবস্থাও নাজুক। ডেলিভারি রোগী, এটা হার্টের রোগী, এটা অসুস্থ রোগী নিয়ে যাওয়া কঠিন অবস্থা হয়ে দাঁড়াইছে, বুঝছেন। দীর্ঘ অনেক দিন ধরে মাপে কয় টেন্ডার হয়েছে, কাজ হবে 2 মাস পরে 3 মাস পরে কাজ হয় না, দীর্ঘ অনেক দিন ধরে যাবত। ভাঙাচোরা রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলতে পারে না, মানুষ চলাচল করতে পারে না। একটু বৃষ্টি হইলে এখান দিয়ে আর জনচলাচল একেবারে দুর্বিষহ হয়ে দাঁড়ায়। বৃষ্টির সিজনে আমি মোটামুটি 3 বছরে 3বার রিপেয়ারিং করছি, তাও সেই রিপেয়ারিংটা থাকে নাই, ওটা টেম্পোরারি। কিন্তু যখন বৃষ্টির সিজন হয় তখন আবার সেই আগের জায়গায় চলে যায়। ওখানে হচ্ছিল ভারী যানবাহনগুলো চলাচল করার কারণে এই দুর্ভোগটা ওখানে সৃষ্টি হয়েছে। টাকার অভাবে সড়ক সংস্কার করা যাচ্ছে না বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। নতুন প্রকল্পের মাধ্যমে সড়কগুলোর সংস্কার করার চেষ্টা করা হচ্ছে বলে জানান পৌরসভার নির্বাহী প্রকৌশলী। আমাদেরকে ফান্ডিং করেন, পরবর্তীতে আমরা RUTDP নামে একটা ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট আছে, ওইখানে কথা বলছে, ওরা আমাদের ইনভেস্টেড করছিল, কিন্তু এখন পর্যন্ত অ্যাপ্রুভাল দেয়নি। বিগত গভর্নমেন্টের আমলে একনেক পর্যন্ত আগাইছিল, একনেক আর অ্যাপ্রুভাল পাইনি, যার কারণে আমরা ওই কাজটা করতে পারি। 6-7 বছর আগে একবার IUIDP থেকে মেনটেনেন্স করছি, পরবর্তীতে আর কোনো মেনটেনেন্স করা হয়নি। তবে আশ্বস্ত করছি যে এটা অলরেডি টেন্ডার হয়ে গেছে, IUIDP থেকেই পুনরায় মেনটেনেন্সের কাজ করা হবে। এই রেইনি সিজনটা চলে গেলে আমরা এটা মেনটেনেন্স কাজটা করতে পারবো। দ্রুত সড়ক সংস্কার করে জনদুর্ভোগ লাঘবে ব্যবস্থা চায় রাজবাড়ীবাসী। বাংলাভিশন নিউজ ডেস্ক। এবার খেলা সংবাদ। সরকার পরিবর্তনের পর রাজনৈতিক মামলায় জড়ালেও এবার ক্রিকেট সংক্রান্ত বিষয় মামলার আসামি হলেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ BPL এর দল সিলেট স্ট্রাইকার্সের মালিকানা জোরপূর্বক দখলের অভিযোগে দেশের ক্রিকেটের এই আইকনের বিরুদ্ধে মামলা হয়েছে। নড়াইল 2 নং আসন থেকে মাশরাফি বিগত সরকারের সংসদ সদস্য ছিলেন হুইপ। 5 আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর নড়াইলে ছাত্রদের মিছিলে হামলা, গুলিছোড়া, মারধরের অভিযোগ করা মাশরাফির বাবা গোলাম মুর্তজা স্বপন সহ আওয়ামী লীগের 90 জনের নাম উল্লেখ করে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তবে এবার BPL এর সিলেট স্ট্রাইকার্স ফ্র্যাঞ্চাইজির সাবেক মালিক সরওয়ার চৌধুরী রাজধানীর পল্লবী থানায় বাদী হয়ে মাশরাফির বিরুদ্ধে মামলাটি করেছেন। মামলার 1 নম্বর আসামি করা হয়েছে মাশরাফিকে। মামলার আর্জিতে সরওয়ার চৌধুরী দাবি করেছেন
জোরপূর্বক তার কাছ থেকে সিলেট স্ট্রাইকার্সের মাদার প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের মালিকানা কেড়ে নেওয়া হয়েছে। মাশরাফির কার্যালয়ে বসে হেলাল বিন ইউসুফ শুভ্র নামে সিলেট স্ট্রাইকার্সের সহ মালিক সারওয়ার চৌধুরীর মাথায় রিভলভার ঠেকিয়ে ফ্র্যাঞ্চাইজির স্বত্ব দখলে নেন। মামলায় মাশরাফি ছাড়াও আসামি করা হয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী হেলাল বিন ইউসুফ শুভ্র, ব্যবসায়ী মোহাম্মদ ইমাম হাসান, কে এম রাসেল, বাবলু সহ অজ্ঞাতনামা 8 জনকে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনামগুলো আরো একবার জানিয়ে। সেনাবাহিনীর পর এবার ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হলো বিমান এবং নৌবাহিনীকেও। জয়, পুতুল এবং ববির ব্যাংক হিসাব জব্দ। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করার দাবিতে ডক্টর ইউনূসের বাসভবনের সামনে বিক্ষোভ। কমিটি গঠন সুপারিশ 7 কার্যদিবসের মধ্যে। সংবিধান সংশোধন না পুনর্লিখন, আলোচনার মাধ্যমে ঠিক করার তাগিদ। বিশিষ্টজনদের নির্দিষ্ট সময়ের মধ্যে শ্বেতপত্র জানিয়েছেন ডক্টর দেবপ্রিয়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, 9টায় থাকছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshi news। সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshi news। সঙ্গে থাকার ধন্যবাদ।